রামেশ্বরবাবু নিজের খাবারের থালা নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা বৌমা নেহার কাছে এলেন এবং বললেন, নেহামা, সবজিটা খুব পানসে হয়েছে, এতে নুন নেই, মনে হয় তুমি নুন দিতে ভুলে গিয়েছ। এটুকু শোনামাত্রই নেহার মেজাজ সপ্তম আকাশে চড়ে গেল। সে বলল, বাবুজি, যদি নুন না থাকে তবে নিজে কেন দিয়ে নিচ্ছেন না? এখানে কেউ আপনার চাকর বসে আছে নাকি যে দিনরাত আপনি অর্ডার দেবেন আর সে তা পূরণ করবে? আমাকে ঘরের অনেক কাজ করতে হয়, আপনার মতো বসে বসে অর্ডার দিই না। আপনি তো নিজের জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু আমার জীবনটা আপনার দিনরাত সেবা করতে করতে নরক বানিয়ে দিয়েছেন। এটা তো নেহার রোজগার কাজ ছিল। যতক্ষণ না সে চারটে কথা শুনিয়ে দিত ততক্ষণ নিজের শ্বশুরকে খাবার দিত না। তাই রামেশ্বরবাবু চুপচাপ কিছু না বলে নিজের ঘরে চলে এলেন। তিনি কাউকে ফোন করলেন এবং সকালে আসতে বললেন। তারপর কাঁদতে কাঁদতে নিজের স্বর্গীয় স্ত্রীর ছবির সাথে কথা বলতে লাগলেন। কথা বলতে বলতে কখন তার চোখ লেগে এলো তিনি বুঝতেই পারলেন না। রাতে দেরি করে ঘুমানোর কারণে রামেশ্বরবাবুর চোখ আজ একটু দেরিতেই খুলল। যখন তিনি উঠলেন তখন সূর্যের আলো ভেতরে চলে এসেছিল। তিনি নিজের শিয়রে রাখা চশমাটা চোখে লাগালেন এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সকাল ৮টা বেজে গিয়েছে। আরে, দেরি হয়ে গেল, ওনা তো এসেই পড়বেন। নিজের মনে বিড়বিড় করতে করতে রামেশ্বরবাবু লাঠি ভর দিয়ে ঘর থেকে বাইরে এলেন। তার ছেলে গৌরব সেখানেই বসে জলখাবার খাচ্ছিল, তাই তিনিও তার পাশে এসে বসলেন। নেহা, আমাকেও চা দিও। রামেশ্বরবাবু নিজের বৌমাকে খুব ভয়ে ভয়ে বললেন। তখন রান্নাঘরে দাঁড়িয়ে থাকা নেহা বিড়বিড় করে বলতে লাগল, দেখলে তো, সকাল হতেই ওনার অর্ডার শুরু হয়ে গেল। আমি বৌমা, কোনো মেশিন নই। আমায় দিয়ে সারাদিন কাজ করান, তবে কি আমি ক্লান্ত হব না? এখানে আমরা স্বামী স্ত্রী দুজনে ওর সেবা করে মরছি, আর ওদিকে আমার দেওর সঞ্জয় আর যা প্রিয়া কোনো দায়িত্ব না নিয়ে নিজেদের জীবন উপভোগ করছে। আমার তো মনে হয় আমার সারা জীবন ওর সেবা করতেই কেটে যাবে। ইতিমধ্যে দরজার ঘণ্টি বাজল। এখন আবার কে এলো? জলখাবার শেষ করে গৌরব উঠে দাঁড়িয়ে বলল। গৌরব গিয়ে দরজা খুলল তো দেখল সামনে উকিলবাবু দাঁড়িয়ে আছেন। তার হাতে লাল রঙের একটি ফাইল ছিল। রামেশ্বরবাবু মৃদু স্বরে বললেন, বাবা, আমি ওকে দেখেছি, আমাকে উইল বসিয়ত তৈরি করতে হবে। রামেশ্বরবাবুর এই একটি বাক্যে ঘরে হঠাৎ স্তব্ধতা নেমে এলো। নেহা যে রান্নাঘরে চা বানাচ্ছিল সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এবং তার চোখ বড় বড় হয়ে গেল। উইল? তাও আবার হঠাৎ? সে তড়িঘড়ি কাপে চা ঢালল এবং ট্রে নিয়ে বাইরে এসে দাঁড়াল। উকিলবাবু নিজের চশমা ঠিক করলেন, চেয়ারটা নিজের দিকে টেনে নিয়ে তাতে বসলেন। কাগজ বের করতে করতে বললেন, এই দেখুন রামেশ্বরবাবু, আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনই কাগজ তৈরি করে এনেছি। এই বলে উকিলবাবু আনুষ্ঠানিকতার খাতিরে ওই কাগজে যা লেখা ছিল তা পড়তে শুরু করলেন। যেমন যেমন উকিল উইল পড়ছিলেন তেমনি নেহার রাগ বেড়ে যাচ্ছিল। উইল শুনে নেহার যেন দম বন্ধ হয়ে আসছিল। সে তৎক্ষণাৎ চায়ের ট্রেটা সজোরে টেবিলের ওপর রেখে দিল। ওই সময় কেবল চায়ের ট্রের আওয়াজ আসেনি, বরং সত্যি বলতে তার ভেতরে ওঠার রাগের আওয়াজ এসেছিল। নেহার গলা নিচু ছিল, কিন্তু ভেতর থেকে রাগে জ্বলছিল সে। বাবুজি, এত বছর ধরে আমরা আপনার সেবা করছি, আপনার প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখছি। গৌরব দিন রাত ঘাম ঝরাচ্ছে, আর সঞ্জয়, সে তো কোনোদিন আপনার খোঁজও নেয়নি, তাও সম্পত্তির এই ধরনের ভাগ কেন? আসলে রামেশ্বরবাবু যে উইল লিখিয়েছিলেন তাতে লেখা ছিল, আমি রামেশ্বর আমার পুরো সম্পত্তি, 2টি ফ্ল্যাট, জমি এবং ব্যাংকে জমা টাকা আমার 2 ছেলে সঞ্জয় আর গৌরবের মধ্যে সমান ভাগে ভাগ করে দিচ্ছি, যা নেহার মোটেও পছন্দ ছিল না। রামেশ্বরবাবুর ক্লান্ত চোখে সংকোচ আর অসহায়তা ছিল। মা, সঞ্জয়ও তো আমারই ছেলে, তাহলে আমি দুজনের মধ্যে পার্থক্য করি কি করে? নেহা দুপা এগিয়ে এলো, তার মুখে একটি ব্যঙ্গাত্মক হাসি ছিল। আপনি পার্থক্য করতে জানেন না, কিন্তু আপনি তো দেখতেই পাচ্ছেন আপনার 2 ছেলের মধ্যে কতটা তফাত আছে। 2টো চোখ থাকা সত্ত্বেও আপনি 2 ছেলের তফাত দেখতে পাচ্ছেন না। গৌরব নেহার হাত চেপে ধরল এবং শান্ত স্বরে বলল, নেহা, শান্ত হও। বাবুজির যা ঠিক মনে হবে উনি সেটাই করবেন। নেহার মুখের ভাব এমন ছিল যেন কোনো ঝড় আসার সংকেত দিচ্ছে, কিন্তু নেহা আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। এখন সেখানে কেবল উইলের কাগজের খসখস আওয়াজ শোনা যাচ্ছিল। বিকেলে বিশ্রাম নেবার পর রামেশ্বরবাবু ঘর থেকে বাইরে এলেন। ঘরে নিস্তব্ধতা ছিল, কেবল তার কাশির আওয়াজ মাঝে মাঝে আসছিল। তিনি দরজার দিকে তাকিয়ে ডাকলেন, নেহা, কিন্তু কোনো উত্তর এলো না। হয়তো সে রান্নাঘরের কাজে ব্যস্ত হবে। তাই রামেশ্বরবাবু একটু চড়া গলায় নিজের ছেলে গৌরবকে ডাকলেন। নিজের বাবার গলা শুনে গৌরব ঘর থেকে বাইরে এলো। কি হয়েছে বাবুজি? রামেশ্বরবাবু গলায় হাত বোলাতে বোলাতে বললেন, বাবা, কাশি খুব বেড়েছে, একটু চা পেলে কাশির থেকে একটু আরাম পেতাম। এই তো, এক্ষুনি নিয়ে আসছি বাবুজি। এই বলে গৌরব রান্নাঘরে গেল।
নেহাকে কাজে ব্যস্ত দেখে গৌরব কিছু না বলে নিজেই চা বানাতে লাগল। চা বানাতে বানাতে গৌরবের নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন বাবুজি মাটির উনুনে চা আর পরোটা বানাতেন, তখন গৌরব আর তার ভাই সঞ্জয় দুজনেই সেখানে বসে অপেক্ষা করত যে পরোটা কখন হবে। সঞ্জয় তো চটপট খেয়ে বেঁচে থাকা চাটুকু খেয়ে খেলতে বেরিয়ে যেত, কিন্তু গৌরব সবসময় তার বাবুজির হাতের পরোটা খেত আর চা খাওয়ার জেদ করত। তখন রামেশ্বরবাবু নিজের হাতের কাজ শেষ করে যতক্ষণ না তাকে পরোটা খাওয়াতেন, গৌরব তার পাশেই বসে থাকত। গৌরবের কাছে তার বাবুজিই ছিল গোটা পৃথিবী। সে যখন ছোট ছিল তখনই তার মায়ের মৃত্যু হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত সে তার বাবার সাথেই ছিল। কিন্তু এখন সময় বদলে গিয়েছিল। রামেশ্বরবাবুর বড় ছেলে সঞ্জয়, তার স্ত্রী প্রিয়া আর বাচ্চাদের নিয়ে পুনেতে থাকত। সেখানে সে ভালো চাকরি করছিল। অন্যদিকে গৌরব কাশীপুরেই তার বাবার সাথে থাকত। গৌরব কোনো প্রশ্ন না তুলেই নিজের বাবার সেবা করার দায়িত্ব নিয়েছিল। কিন্তু নেহা, সে দায়িত্ব পালন তো করছিল, কিন্তু একটা বোঝা মনে করে। সকাল থেকে রাত পর্যন্ত রামেশ্বরবাবুর খাবার, ওষুধ আর অন্য সব প্রয়োজন মেটাতে মেটাতে তার মনে এক অজানা ক্লান্তি জমে গিয়েছিল। সব সময় তার মুখে একটু খিটখিটে ভাব আর ঠোঁটে অভিযোগ থাকত। কিন্তু গৌরব বলতো বলেই সেসব কাজ করত। তার সেবার মধ্যে ভালোবাসা ছিল না, বরং ছিল একতরফা আপোষ। অন্যদিকে রামেশ্বরবাবুর বড় ছেলে সঞ্জয় আর তার স্ত্রী প্রিয়া রামেশ্বরবাবুকে নিজেদের কাছে রাখতে পরিষ্কার মানা করে দিয়েছিল। ওখানে বড়লোকদের কলোনির ফ্ল্যাটে রামেশ্বরবাবুর জন্য জায়গা ছিল না। সঞ্জয় তো বলেছিল যে বাবুজি কানপুরেই এড়েছেন, সেটাই ভালো, আমাদের কাছে ওর সেবা করার সময় নেই। রামেশ্বরবাবু নিজের বড় ছেলের এই কথা শুনেছিলেন, কিন্তু তিনি নিজেকে বুঝিয়ে নিয়েছিলেন যে নিজেরই তো ছেলে, কোনো না কোনো বাধ্যবাধকতা নিশ্চয়ই আছে। কিন্তু এই কথাটাই নেহার মনে গেঁথে গিয়েছিল। আগুনে ঘি পড়ল সেদিন, যেদিন রাতের খাবার খাবার পর রামেশ্বরবাবু ওষুধ চাইলেন। নেহার রান্নাঘর থেকেই উত্তর দিল, গৌরব, তুমি দিয়ে দাও, আমার কাছে সময় নেই। গৌরব অবাক হয়ে গেল, কারণ এটা প্রথমবার ছিল যখন নেহার রামেশ্বরবাবুকে ওষুধ দিতে অস্বীকার করল। নেহার ব্যবহার এখন দিন দিন বদলে যাচ্ছিল। আগে সে বিরক্ত হয়ে হলেও রামেশ্বরবাবুকে ঠিক সময় খাবার, ওষুধ আর বাকি কাজগুলো করে দিত, কিন্তু এখন সে ইচ্ছে করে তার কাজগুলো এড়াতে শুরু করল। কখনো খাবার না বলেই সামনে রেখে দিত, তো কখনো ওষুধ টেবিলের ওপরই ফেলে রাখত। রামেশ্বরবাবুর মনে প্রশ্ন জাগত, কিন্তু সেই প্রশ্ন তার মুখে আসত না। নেহার মনে এখন একটা কথা গেঁথে গিয়েছিল, সেবা আমরা করব আর সম্পত্তির ভাগ সমান হবে। সে মনে মনে ভাবত যে এটা অন্যায়, আমি কখনো সহ্য করব না। গৌরবও ধীরে ধীরে নেহার এই পরিবর্তন অনুভব করতে শুরু করল, কিন্তু সেই কিছু বলল না। রাতে যখন সবাই ঘুমানোর জন্য গেল, তখন নেহা অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে লাগল। তার মনে এক নতুন পরিকল্পনা জন্ম নিয়েছিল। ঘরের বাকি সদস্যরা ঘুমিয়ে পড়েছিল। ঝড়ের আগের শান্ত পরিবেশের পর এবার ঘরে ঝড় ওঠার পালা ছিল। এভাবে দুদিন কেটে গেল। উইলের কথা শোনার পর নেহার ব্যবহারে আমূল পরিবর্তন এলো। আগে নেহা অনিচ্ছা সত্ত্বেও রামেশ্বরবাবুর সেবা করত, কিন্তু এখন সে ওর যে কোনো কথায় রাগ করতে শুরু করল। তার রাগ এখন ধীরে ধীরে বাইরে আসতে শুরু করেছিল। গৌরব দেখছিল যে তার স্ত্রী এখন সবসময় শান্ত থাকছে এবং তার মুখে সারাক্ষণ রাগ লেগে আছে। গৌরব মনে মনে ভাবল যে হয়তো কাজের চাপ বেড়ে গিয়েছে বলেই সে এমন ব্যবহার করছে। যদি নেহার ওপর থেকে কাজের চাপ কমে যায়, তবে হয়তো তার ব্যবহারে পরিবর্তন হবে। এই ভেবে গৌরব পরের দিনই একজন ঠিকা কাজের লোক রেখে দিল। সেই কাজের মাসি সকালে আসত, ঘরের ঝাড়ু পোছা, জামাকাপড়, বাসন মাজা এসব কাজ করে দিয়ে চলে যেত। গৌরব নেহাকে বলল, এখন তোমাকে আর বেশি কাজ করতে হবে না, তোমাকে শুধু বাবুজির ওষুধ আর ওর খাবারটা দেখতে হবে, বাকি সব কাজ ওই মাসি করে দেবে। নেহা মাথা নাড়ল, কিন্তু তার মুখ দেখে মনে হল না যে সে এই কথায় সন্তুষ্ট হয়েছে। তবুও গৌরবের মনে হল যে কয়েক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। দিন কাটতে লাগল, কিন্তু নেহার ব্যবহার ঠিক হবার বদলে আরও বেশি বিগড়ে গেল। এখন সে নিজের শ্বশুরের ছোটখাটো কথাতেও চড়তে শুরু করল। একদিন চায়ের চুমুক দিতে দিতে রামেশ্বরবাবু বললেন, নেহা, চায়ে চিনি নেই, হয়তো তুমি চিনি দিতে ভুলে গিয়েছ। এর উত্তরে নেহা জবাব দিল, চিনি দিইনি তো নিজে উঠে দিয়ে নিন, প্রতিবার আমার দোষ খোঁজার দরকার নেই। তখন গৌরব তাকে বলল, নেহা, তুমি এমন করে কেন বলছ? নেহা গৌরবের দিকে তাকালো এবং বলল, আমি যা সত্যি সেটাই বলছি, আপনি দেখতে পাচ্ছেন না আমি কতটা ক্লান্ত হয়ে গিয়েছি? গৌরব আর কিছু না বলে শান্ত থাকল,
কিন্তু গৌরব বুঝতে পারছিল না যে ঘরের কাজের জন্য লোক রাখার পরেও নেহার মনের বিরক্তি কেন বাড়ছে। তারপর একদিন এমন খবর এলো যা নেহার রাগের আগুনে রকেট জ্বালিয়ে দিল। একদিন রামেশ্বরবাবুর বড় ছেলে সঞ্জয় ফোন করে জানালো যে ওরা বাচ্চাদের নিয়ে বিদেশ সফরে যাচ্ছে, তাও পুরো 1 মাসের জন্য। নেহা যখন এই কথা শুনল তখন মনে হলো সে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সে তৎক্ষণাৎ নিজের মোবাইল বের করল এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলল। সেখানে সঞ্জয় আর প্রিয়ার ছবি ছিল, কখনো সমুদ্রের পাড়ে, কখনো আকাশছোঁয়া ইমারতের সামনে, আবার কখনো বড় বড় শপিং মলে হাসি মুখে। কিছু ছবির নিচে ক্যাপশন ছিল ভ্যাকেশন অ্যান্ড প্যারাডাইস, তো অন্য ছবির নিচে লেখা ছিল জীবন সুন্দর। ওই ছবিগুলো দেখে নেহার মুখ লাল হয়ে গেল। সে ফোনটা টেবিলের ওপর আছাড় দিয়ে মারল এবং বলল, দেখুন, এই লোকেরা বিদেশে গিয়ে আনন্দ করছে আর আমি এখানে এদের চাকরানি সেজে আগে পিছে ঘুরছি। গৌরব নেহাকে বোঝানোর চেষ্টা করল, নেহা, তুমি কারোর চাকরানি নও, তোমাকে কি কেউ চাকরানি বলেছে? আমার মনে হয় না ওরা কোথায় গেল বা এলো তাতে আমাদের কোনো তফাৎ পড়বে। ওরা যাই করুক তাতে আমাদের কি? কিন্তু নেহা এখন কোনো কথা শোনার মেজাজে ছিল না। আমাদের কোনো তফাৎ পড়ে না মানে? আমি এত বছর ধরে আপনার বাবার বোঝা টানছি, ওর প্রতিটি আবদার মেটাচ্ছি। গৌরব, তুমি অফিসে ক্লান্ত হও, আমি এখানে ক্লান্ত হই, আর ওরা বিদেশে ঘুরছে এবং উইলের সমান ভাগ পায়। এটা কেমন বিচার? তার কথায় রাগ আর চোখে জল ছিল। সেই রাতে নেহা রান্নাঘরে দাঁড়িয়ে রইল, কিন্তু সে রান্না করল না। অফিস থেকে ফেরার পর গৌরব জিজ্ঞেস করল, নেহা, বাবুজিকে খাবার দিয়েছ? যদি না দিয়ে থাকো তবে ওকে খাবার দাও, আমি নিয়ে গিয়ে দিচ্ছি। আমি রান্না করিনি। তুমি রান্না করোনি কেন? আজ ইচ্ছে নেই, তুমি বাইরে থেকে খাবার আনিয়ে নাও। তুমি বাড়াবাড়ি করছো নেহা, বাবুজি বাইরের খাবার কিভাবে খাবেন? আমি জানি না, আমার শুধু এটুকুই মনে হয় যে আমাকে দিয়ে আর কিছু হবে না। নেহার এই কথা শুনে গৌরব অবাক হয়ে গেল। আগে নেহা ক্লান্ত হতো, তাও কাজ করত। এখন যেন তার একটা বাহানা চাই। কোনো বাহানা পেলেই সে আর কাজ করত না। গৌরব নিজেই কোনো মতে 2টো রুটি বানালো এবং দুধ দিয়ে তার বাবুজিকে খেতে দিল। বাকি খাবার বাইরে থেকে অর্ডার করল। রামেশ্বরবাবু নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। হয়তো তিনি তখনও জানতেন না যে তার উইল নেহার মনে আগুন লাগিয়ে দিয়েছে। গৌরব দেখছিল যে এখন নেহার মুখে কেবল 2 ধরনের ভাব দেখা যায়, হিংসা আর বিদ্বেষ। তার রাগ এখন কাজের চাপের জন্য নয়, বরং মনের মধ্যে থাকা তিক্ততার কারণে। এটা গৌরব বুঝতে পেরেছিল। ঘরে শান্তি ছিল, কিন্তু সেই শান্তির মধ্যে এক ঝড় ওঠার প্রস্তুতি চলছিল। এখন রামেশ্বরবাবু যখন কিছু খাওয়ার জন্য চাইতেন, নেহা কান বন্ধ করে বসে থাকত। তিনি যখন নিজের নাতি আরফকে ডাকতেন, তখন নেহা তার ছেলেকে ওর কাছে যেতে বারণ করত। কখনো কখনো কাজের মাসির রামেশ্বরবাবুর ওপর মায়া হতো, তখন সে রান্নাঘর থেকে ফল কেটে তাকে দিয়ে দিত। কিন্তু এমনটা করতে দেখে নেহা তাকেও ধমক দিত যে এর পরে যদি এমন করার চেষ্টা করে তবে তাকে কাজ থেকে বের করে দেবে। এরপর থেকে কাজের মাসিও নিজের কাজ নিয়ে থাকা শুরু করল। আজ দুপুরে ঘড়িতে 2টো বাজছিল। ঠিক সেই সময় রামেশ্বরবাবু নিজের ঘর থেকে আওয়াজ দিলেন, মা, কিছু খাওয়ার মতো থাকে তো দিয়ে দাও। ওর গলায় দুর্বলতা ছিল, কিন্তু নেহার কানে সেই আওয়াজটাই একটা দাবি হয়ে বিদ্ধে লাগল। সে রাগের মাথাতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তার মুখে চরম ক্রোধ ছিল। এটা কি কিছু খাওয়ার সময়? সে খুব তীক্ষ্ণ স্বরে বলল, 11টার সময় আপনাকে দুধ দিয়েছিলাম, তারপর এখন আপনার কি চাই? সবজি রুটি বানিয়েছিলাম, তা শেষ হয়ে গিয়েছে। আপনার তো খাওয়া ছাড়া অন্য কোনো কাজ নেই। এটা বাড়ি, খাবার বানানোর কারখানা নয় যে আপনার জন্য 24 ঘন্টা চালু থাকবে। এখন চুপচাপ বিশ্রাম নিন, যা কিছু খেতে পাবেন তা সন্ধেবেলায় পাবেন। রামেশ্বরবাবু কিছু বলতেন, তার আগেই নেহা পিছন ঘুরে নিজের ঘরে চলে গেল। রামেশ্বরবাবু দুঃখিত হলেন, কিন্তু শান্ত থাকলেন। সেদিন গৌরব অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল। দরজার বাইরে দাঁড়িয়ে সে নেহার সব কথা শুনে নিয়েছিল। গৌরব যখন ভেতরে এলো তখন নেহা তার ঘরে চলে গিয়েছিল। গৌরবের মন রাগে ভরেছিল। সে রাগের মাথাতেই নেহার ঘরে গেল। সেখানে নেহা বসে নিজের প্রিয় সিরিয়াল দেখছিল, যেন কিছুই হয়নি। একপাশে টিভির আওয়াজ আসছিল, তো অন্যদিকে গৌরবের গলা গর্জে উঠল, নেহা, বাবুজির সাথে কথা বাড়ার এটা তোমার কেমন ধরন? বাবুজি বয়স্ক মানুষ, অসুস্থ থাকেন, আর তুমি ওর সাথে এইভাবে কথা বলছ? নেহা হাতের রিমোটটা নিচে রাখল এবং ঘুরে গৌরবের দিকে তাকাল। হ্যাঁ, বললাম, আর কি করব? আমি কি দিনরাত ওর সেবায় দাঁড়িয়ে থাকব? উনি অর্ডার দিতে থাকবেন আর আমি ওর সব অর্ডার পূরণ করতে থাকব? প্রতি 2 ঘন্টায় ওর কিছু না কিছু চাই। আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমার বিশ্রাম পাওয়া উচিত কিনা? আমি মানুষ, কোনো মেশিন নই। গৌরবের রাগ আরও বেড়ে গেল। তোমার লজ্জা হয় না? বাবুজি সবসময় আমাদের দেখাশোনা করেছেন, আর এখন যখন ওর দেখাশোনা করার দায়িত্ব এসেছে তখন তুমি ওর সাথে এমন ব্যবহার করছো? নেহারও এখন খুব রাগ হলো। সেও পাল্টা প্রশ্ন করল,
দেখাশোনা করেছেন? আপনার দেখাশোনা করেছেন হয়তো, কিন্তু আমি যখন থেকে বিয়ে করে এই বাড়িতে এসেছি তখন থেকেই তো উনি আমার উপর বোঝা হয়ে আছেন, আর তার উপর উইলে সঞ্জয়কে সমান ভাগ। ওরা বিদেশে ঘুরে আনন্দ করছে, সোশ্যাল মিডিয়ায় রোজ 50 থেকে 100টা ছবি পোস্ট করছে, কি আমাদের জ্বালানোর জন্য? যখন মোবাইলে আমি ওদের ছবি দেখি না, তখন মনে হয় মোবাইলটা দেওয়ালে ছুঁড়ে ফেলি। ব্যাস, এখন অনেক হয়েছে, এবার কান খুঁড়ে শুনে নাও গৌরব, এখন এই বাড়িতে হয় বাবুজি থাকবেন অথবা আমি থাকব। ঘরে সন্নাটা নেমে এলো। গৌরব এবার স্তম্ভিত হয়ে গেল। নেহার এই কথাগুলো গৌরবের হৃদয়ে খঞ্জরের মতো বিঁধল। সে কিছু বলতে চাইল, কিন্তু তার শব্দ বাইরে বেরোল না। এই বিবাদের প্রতিধ্বনি ঘরে ছড়িয়ে পড়ল। রাতের খাবার কেউ খেল না। রামেশ্বরবাবু নিজের কুঠুরিতে শান্ত হয়ে পড়েছিলেন। হয়তো তিনি সবকিছু শুনে নিয়েছিলেন। পরের দিন সকালে জলখাবারের পর রামেশ্বরবাবু গৌরবকে নিজের কাছে ডাকলেন। রামেশ্বরবাবুর গলা কাঁপছিল। তিনি বললেন, গৌরব, আমার মনে হয় না যে আমার জন্য তোমাদের দুজনের মধ্যে বিবাদ হওয়া উচিত। বাড়িতে শান্তি থাকা দরকার, তাই আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। রামেশ্বরবাবুর এই কথা শুনে গৌরব চমকে গেল। সে বলল, বাবুজি, আপনি এ কি বলছেন? আমি এমনটা কখনো হতে দেব না। কিন্তু রামেশ্বরবাবু বললেন, না বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি এখানে থেকে এই বাড়ির অশান্তি আর বাড়াতে চাই না। আমি মেহার ওপর বোঝা হয়ে আর থাকতে পারব না। তুমি আমাকে সেখানে রেখে এসো। গৌরব ধরা গলায় বলল, আপনি যখন বলছেন, তবে কি সঞ্জয়ের সাথে কথা বলবো? ও বিদেশ থেকে ফেরার পর কি আপনাকে কিছুদিনের জন্য ওর বাড়িতে নিয়ে যাবে? না বাবা, আমি চাই না আমার কারণে কেউ বিরক্ত হোক। রামেশ্বরবাবু নিজের চোখের জল আড়াল করতে করতে বললেন। গৌরব অসহায় হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু রামেশ্বরবাবুর মুখে এক বিচিত্র ধরনের শান্তি ছিল। তখন নেহা, যে পিছন থেকে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছিল, সে নিচু স্বরে বলল, গৌরব, বাবুজি ঠিকই বলছেন। এরপর থেকে আমাকে দিয়ে কিছু হবে না, তাই তুমি ওকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, এতেই সবার মঙ্গল। গৌরব নিজের স্ত্রীর দিকে তাকাল। তার স্ত্রীর চোখে কোনো ক্লান্তি বা যন্ত্রণার ছাপ ছিল না, কেবল তার মুখে এক কঠোরতা ছড়িয়েছিল, আর মনে ছিল অনেক উৎসাহ। গৌরবের মন এবার ভারী হয়ে গেল। একদিকে জন্মদাতা, যিনি তাকে পালন পোষণ করে বড় করেছেন এবং এক সুন্দর জীবন দিয়েছেন, আর অন্যদিকে তার স্ত্রী, যার সাথে সে নিজের জীবন ভাগ করে নিয়েছে। সে বুঝতে পারছিল না আসলে তার কি করা উচিত। ঘরের মধ্যে উত্তেজনার দেওয়াল খুব উঁচু হয়ে গিয়েছিল। অবশেষে দুপুরে যখন গৌরব তার বাবুজির ছোট ব্যাগটা হাতে নিল, তখন নেহা চুপচাপ নিজের মুখ ঘুরিয়ে নিল। বাইরের রাস্তায় নিস্তব্ধতা ছড়িয়েছিল। গৌরবের আঙুলগুলো ব্যাগের হ্যান্ডেলটা শক্ত করে ধরেছিল। সে আর একবার নেহার দিকে তাকাল। হয়তো সে কিছু বলবে, তাকে আটকাবে, এই আশায় সে আর একবার নেহার দিকে তাকিয়েছিল। কিন্তু না, নেহার চোখে কোনো ভাবান্তর ছিল না। এটা তার কাছে যেন এক বোঝা থেকে মুক্তির মুহূর্ত ছিল। রামেশ্বরবাবু শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার মুখে না ছিল কোনো অভিযোগ, না ছিল বিদ্বেষ, ছিল শুধু এক শূন্যতা। বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তিনি যখন গাড়িতে বসলেন, তখন রামেশ্বরবাবু মৃদু হেসে বললেন, চিন্তা করিস না বাবা, প্রত্যেককে নিজের জীবন নিজের মনের মতো করে বাঁচতে হয়। আমার কোনো অভিযোগ নেই। গৌরব কিছুই বলতে পারল না। গাড়ি এগিয়ে চলল। বৃদ্ধাশ্রমের গেটের কাছে পৌঁছতেই গৌরবের ধৈর্য ভাঙতে শুরু করল। গাড়ি থামিয়ে সে কিছুক্ষণ ওভাবেই বসে রইল। তখন রামেশ্বরবাবু হালকা স্বরে বললেন, চলো বাবা, দেরি করো না। গৌরবের চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে নিজের চোখের জল বাইরে আসতে দিল না। সে গাড়ি থেকে নিচে নামল, ব্যাগ উঠাল এবং নিজের বাবুজির সাথে ভেতরে গেল। গৌরব সব কাগজপত্রের আনুষ্ঠানিকতা পূরণ করল এবং সেখান থেকে বেরোনোর আগে নিজের বাবুজির পা ছুঁয়ে তাকে নমস্কার করল। খুশে থেকো বাবা, রামেশ্বরবাবু আশীর্বাদ দিলেন। কিন্তু গৌরবের কণ্ঠস্বর গলাতেই আটকে গিয়েছিল। সে কিছু না বলে তক্ষুনি পিছন ফিরল এবং সেখান থেকে বেরিয়ে বাইরে নিজের গাড়িতে গিয়ে বসল। সে নিজের মাথা স্টিয়ারিংয়ের ওপর রাখল আর হু হু করে কাঁদতে লাগল। অনেকক্ষণ পর সে নিজের গাড়ি চালু করল। সে যখন বাড়ি পৌঁছল, তখন দরজায় নেহা দাঁড়িয়েছিল। তার মুখে হালকা আনন্দের আভা দেখা যাচ্ছিল। রেখে এলে? সে একদম নিচু স্বরে জিজ্ঞেস করল, কিন্তু গৌরব তাকে কোনো উত্তর দিল না। সে সোজা নিজের ঘরে চলে গেল এবং বিছানায় শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে তার মনে এক বিচিত্র অস্থিরতা হচ্ছিল। পরের দিন রবিবার ছিল। নেহা আজ খুব তাড়াতাড়ি ওঠেনি। তার জন্য এই সকালটা ছিল খুবই আনন্দদায়ক, কারণ প্রতি রবিবারের মতো তাকে আজ নিজের শ্বশুরকে তাড়াতাড়ি চা বানিয়ে দিতে হবে না। আজ বাড়িতে কাশির আওয়াজ ছিল না। আজ নেহা এক অন্য ধরনের পরিবেশ অনুভব করছিল। এদিকে গৌরব সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে। সকালে ওঠার পর সে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। অনেকক্ষণ পার্কে ঘুরে বেড়াল, কিন্তু তার মন খুব ভারী হয়েছিল।
সে চিন্তা করতে লাগল যে অঙ্কিতের বাড়ি যাবে। অঙ্কিত তার ছোটবেলার বন্ধু, যার সাথে সে নিজের সব সুখ দুঃখ ভাগ করে মন হালকা করত। কিন্তু গৌরব যখন অঙ্কিতের বাড়ির দরজার বাইরে পৌঁছল, তখন ভেতর থেকে জোরে জোরে চিৎকার শোনা যাচ্ছিল। ওই আওয়াজ শুনে তার পা ওখানেই থমকে গেল। আপনাকে তো শুধু আমার ভুলই চোখে পড়ে, আপনার বাবুজি তো কখনো ভুল করতেই পারেন না, তাই না? অঙ্কিতের স্ত্রী দিব্যার চিৎকার বাইরে পর্যন্ত আসছিল। এর মধ্যেই অঙ্কিতের গলা শোনা গেল, দিব্যা, তুমি এসব কি বলছো? আমি এমন কথা কখন বললাম? দিব্যা তৎক্ষণাৎ উত্তর দিল, থাকতে দিন, আমি সব বুঝি। এখন হয় আপনি আপনার বাবুজিকে গ্রামে রেখে আসুন, না হলে আমি আমার বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। কিন্তু আমি যদি একবার বাপের বাড়ি চলে যাই, তবে আর কখনো ফিরে আসব না। তারপর জীবনভর আপনি আপনার বাবুজির সাথেই থেকো। অঙ্কিতের গলা চড়ে গেল, তোমার হুঁশ আছে তো? তোমার মাথা ঠিক আছে তো? দিব্যা চড়া গলায় বলল, আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু আপনার বাবুজির নেই। গৌরব কান পেতে এইসব কথা শুনছিল। অঙ্কিত চিৎকার করে উঠল, বলার সময় একটু ভেবে বলো। আমি মানছি যে তোমার ওর জন্য একটু অসুবিধা হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি এই বয়সে নিজের বাবুজিকে একা ছেড়ে দেব। তিনি নিজের পুরো জীবন আমাদের ভালো জীবন দেওয়ার জন্য খরচ করে দিয়েছেন, আর এখন যখন ওর প্রয়োজন তখন তাকে একা ছেড়ে দেব? দিব্যা, তুমি নিজের নজর দিয়ে বিচার করো। বাবুজির জায়গায় নিজেকে বসিয়ে দেখো। কাল নিজের ছেলের বিয়ে হবে, আমরাও বুড়ো হব। তখন আমাদের ছেলেও যদি আমাদের এভাবে বের করে দেয়, তখন তোমার কেমন লাগবে? অঙ্কিতের এই কথা শুনে দিব্যা হঠাৎ শান্ত হয়ে গেল। তখন অঙ্কিত একদম মৃদুস্বরে বলল, আজ যা করব কাল আমাদের সাথেও তাই হবে। এই কথাটা তুমি ভুলো না। বাবুজি আমাদের দায়িত্ব, আর এই দায়িত্ব থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। অঙ্কিতের এই কথায় ঘরে নিস্তব্ধতা নেমে এলো। গৌরব বাইরে দাঁড়িয়ে এইসব কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করতে লাগল। অঙ্কিতের বুদ্ধিমত্তা, তার ধৈর্য এবং নিজের বাবুজির প্রতি তার প্রেম, এইসব দেখে গৌরব ধাক্কা খেল। তাই সে কিছু না বলে সেখান থেকে নিজের বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় তার মনে চিন্তার ঝড় বইছিল। অঙ্কিত কত সুন্দরভাবে পরিস্থিতি সামলাল। আমি কি এইভাবে নিজের ঘর সামলাতে পারতাম না? আমি কি নেহাকে শান্তভাবে বোঝাতে পারতাম না? হয়তো সে মেনে নিত, কিন্তু আমি আমার বাবুজিকে এত সহজে ছাড়তে রাজি হলাম কিভাবে? প্রতিটা পদের সাথে অপরাধ বোধ তার মনে গভীর হতে থাকল। সন্ধ্যায় গৌরব বাড়ি এলো এবং সোফায় বসে পড়ল। তবুও সে চিন্তার মধ্যেই ডুবেছিল। এমন সময় নেহা সেখানে এলো এবং গৌরবের মুখে উদাসীনতা দেখে সে গৌরবকে জিজ্ঞেস করতে লাগল, কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? গৌরব কিছু না বলে শান্তই থাকল, কিন্তু নেহা বুঝে গেল। সে ব্যঙ্গাত্মক সুরে বলল, আপনি এখনও বাবুজির কথাই ভাবছেন তো? আপনার কি এখন অন্য কোনো কাজ নেই? আপনি ওকে ফিরিয়ে আনার কথা তো ভাবছেন না? নেহার এমন কথা শোনা মাত্রই গৌরবের ধৈর্য ভেঙে গেল। সে নেহার দিকে তাকিয়ে বলল, নেহা, উনি আমার বাবুজি, আমি ওকে ভুলি কি করে? এটা শুনে কিছুক্ষণ নেহা শান্ত থাকল। তারপর খুব উৎসাহের সাথে বলল, শুনুন না, কিছুদিনের জন্য আমরাও কি কোথাও বাইরে ঘুরে আসব? আপনারও মন হালকা হবে, আর আমাদের আরও খুশি হবে। এমনিতে কত বছর ধরে আমরা তিনজনে একসাথে কোথাও বাইরে যাইনি। আপনার বাবুজির জন্যই তো আমরা কোথাও যেতে পারতাম না। সবসময় ওর ওষুধ, ওর প্রয়োজন, ওর দেখাশোনা এসবই করতে হতো। কিন্তু এখন মন খুলে বাঁচার সুযোগ পেয়েছি। গৌরব নেহার দিকে রাগী চোখে তাকাতে লাগল। তারপর গভীর শ্বাস নিয়ে কিছু না বলে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। গৌরব, তুমি কোথায় যাচ্ছ? নেহা পেছন থেকে ডাকল। শুতে। আরে খেয়ে তো যাও, তুমি সকাল থেকে কিছু খাওনি। খিদে নেই আমার। এটুকু বলে গৌরব ভেতরে চলে গেল। পরের দিন সন্ধ্যায় গৌরব অফিস থেকে বাড়ি এলো, তখন তার সাথেই যেন বাড়িতে একটা ঝড় এসে আছড়ে পড়ল। নেহা কাঁদতে কাঁদতে নিজের বাপের বাড়িতে ফোন করল, ভাইয়া, তুমি কোথায়? এখানে কতক্ষণে আসতে পারবে? তার এমন কথায় তার ভাই রোহিত অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে নেহা, সব ঠিক আছে তো? ভাইয়া, তাড়াতাড়ি এখানে এসো, কোনো প্রশ্ন করো না। এটুকু শুনতেই রোহিত অস্থির হয়ে পড়ল। কিন্তু তোমার অসুবিধা হয়েছে সেটা তো বলো। জামাইবাবু কি বাড়িতে নেই? তোমার আসলে হয়েছেটা কি? ভাইয়া, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি আসছি। প্রায় আধ ঘণ্টা পর রোহিত নেহার বাড়িতে পৌঁছল। তখন সে দেখল যে গৌরব বসেছিল, আর নেহা হু হু করে কাঁদছিল। তার ৮ বছরের ছেলে আরভু জোরে জোরে কাঁদছিল। কেঁদে কেঁদে তার চোখ লাল হয়ে গিয়েছিল। কি হয়েছে জামাইবাবু, এমন কি হয়েছে? রোহিত গৌরবকে জিজ্ঞেস করল, কিন্তু গৌরব কিছু বলল না। তখন নেহা নিজের চোখের জল মুছতে মুছতে বলল, এই দেখো ভাইয়া, ডিভোর্সের কাগজ তৈরি করে এনেছেন, উনার আমাকে ডিভোর্স চাই। এটা শুনেই রোহিত ঘাবড়ে গেল। এক পলকের জন্য তার মনে হল নেহা মজা করছে, কিন্তু তার চোখের জল তো মিথ্যে হতে পারে না। তাই রোহিত রামেশ্বর বাবুর ঘরের দিকে গেল। হয়তো তিনি কিছু জানবেন যে আসলে কি হয়েছে, কিন্তু সে ওর ঘরে উকি দিয়ে দেখল সেখানে কেউ নেই।
তাই রোহিত নিজের ভাগ্নে আরবকে ডাকল। আরব বাবু, এদিকে এসো। দাদাজি কোথায়? আরব কাঁদতে কাঁদতে উত্তর দিল, ওকে তো বাবুজি ৩-৪ দিন আগেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন। এটা শুনেই রোহিত ধাক্কা খেল। ধীরে ধীরে সব ঘটনা তার সামনে পরিষ্কার হয়ে গেল। সে ধীরে ধীরে গৌরবের কাছে গেল এবং তার কাঁধে হাত রেখে তাকে বোঝাতে লাগল। তার গলায় আপনত্ব ছিল, কিন্তু সাথে গম্ভীরতাও ছিল। জামাইবাবু, কোনো সমস্যা থাকলে একসাথে বসে কথা বলা উচিত ছিল, কিন্তু এক ঝটকায় ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এটা শুনেই গৌরবের ধৈর্য ভেঙে গেল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। সে গভীর শ্বাস নিল এবং কাঁদতে কাঁদতে বলল, আমি আমার ৭০ বছরের বাবুজিকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়েছি, শুধু এই মহিলার জেদের কাছে মাথা নত করে। যখন আমি ৪ বছরের ছিলাম তখন মা মারা গিয়েছিলেন। বাবুজি দ্বিতীয় বিয়ে করেননি, যাতে আমাদের সৎ মা না আসে। একাই আমাদের মানুষ করেছেন। ঘরের আর বাইরের দুদিকের দায়িত্বই একাই সামলেছেন। আমার মনে পড়ে, যখন আমি ছোট ছিলাম বাবুজির আঙ্গুল ধরে হাঁটতাম। ওর আমার সাথে থাকাটাই ছিল আমার নিরাপত্তা। তিনি কাজ করে ক্লান্ত হয়ে আসতেন, তবুও আমি জেদ করলে আমাকে মেলা দেখাতে নিয়ে যেতেন। আর যখন আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতাম, তখন তিনি নিজের কাঁধে বসিয়ে আমাকে পুরো মেলা ঘোরাতেন। আজ যখন ওর আমার কাঁধের সবথেকে বেশি প্রয়োজন ছিল, তখন আমিই ওকে পর করে দিলাম। আমার লজ্জা হয়। আজ ৩ দিন হয়ে গেল, কিন্তু আমার বাবুজির ওই মুখটা আমার চোখের সামনে থেকে সরছেই না। এটুকু শুনেই রোহিত রাগী চোখে নেহার দিকে তাকাল, কিন্তু নেহাও তখন রাগে ছিল। সে নিজের চোখের জল মুছতে মুছতে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। আমার বাবুজি নিজের পুরো জীবন নিজের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য উৎসর্গ করে দিয়েছেন। এই বাড়ি আমাদের জন্য তিনি এমনিই তৈরি করেননি। এই বাড়ি বানানোর জন্য তিনি নিজের রক্ত আর ঘামের প্রতিটি ফোঁটা দিয়ে এই বাড়ির এক একটি ইট গেঁথেছিলেন। যদি আমি আমার দেবতা সমান বাবুজির হতে না পারলাম, তবে আমি আমার স্ত্রী আর সন্তানদের হব কিভাবে? এভাবে বলতে বলতে ছোট বাচ্চার মতো গৌরব কাঁদতে লাগল। গৌরবের কথা শুনে এবার নেহার নিজের ভুলের উপলব্ধি হতে শুরু করল। ভয়ে এবার তার হাতের আঙুলগুলো বারবার শাড়ির আঁচলে দুমড়ে যাচ্ছিল। যদি আমি মা ছাড়া বড় হতে পারি, থাকতে পারি, তবে আমার ছেলেও বাবা ছাড়া থাকবে। তার মা তো আছে তার কাছে, তাহলে তার কিসের অভাব হবে? বলতে বলতে গৌরবের নজর নিজের ছেলের উপর গেল। সে ভীত অবস্থায় এক কোণে দাঁড়িয়েছিল। গৌরবের চোখে এবার এক বিচিত্র দৃঢ়তা এসে গিয়েছিল। সে আরও বলল, ও ডিভোর্স দেওয়ার কথা ভেবেছে। এখন তুমি শান্তিতে থাকো, মনের সুখে ঘোরো। বাবুজির দায়িত্বের বোঝা আগেই তোমার মাথা থেকে নেমে গিয়েছে। এখন আমিও নিজের দায়িত্ব থেকে তোমাকে আজাদ করছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমার সব সম্পত্তি তোমার কাছেই থাকবে। আমি সব ছেড়ে দিয়ে আমার বাবুজির সাথে বৃদ্ধাশ্রমে থাকব। তাতে অন্তত আমার মনের শান্তি থাকবে যে বাবুজির শেষ দিনগুলোতে আমি ওর সাথে ছিলাম। গৌরবের এই কথায় নেহা যেন কারেন্ট খেল। সে তৎক্ষণাৎ বড় বড় চোখে গৌরবের দিকে তাকাল, কিন্তু গৌরব নিজের মাথা নিচু করে নিয়েছিল। তার গলা এখন ঠান্ডা হয়ে গিয়েছিল। দুটো ছেলে থাকা সত্ত্বেও আজ আমার বাবুজিকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। এই একইভাবে শেষ পর্যন্ত আমাকেও ওখানেই যেতে হবে। পরে যাওয়ার বদলে আমি এখনই যাই, যাতে ওখানে থাকার অভ্যেস হয়ে যায় এবং বুড়ো বয়সে বাড়ির লোকেদের আমার জন্য কষ্ট না হয়। এবার ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কেবল গৌরবের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। রোহিত এবার নিজের বোন নেহার দিকে তাকাল। তখন তার মুখে একটা হালকা হাসি এলো, কিন্তু তার মুখের হাসির রহস্য নেহা বুঝতে পারল না। রোহিত বলল, নেহা, তোমার এই ব্যবহারে আমিও প্রেরণা পেয়েছি। এখন আমিও আমার বাবুজিকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। রোহিতের এই শব্দগুলো শোনা মাত্রই নেহার মনে হল কেউ হাত না তুলেই তার গালে চড় মেরেছে। তার পায়ের নিচের মাটি এবার সরে গেল। নেহা অবাক হয়ে রোহিতের দিকে তাকাতে লাগল। কি, তুমি এসব কি বলছো ভাইয়া? নেহার গলা এবার থরথর করে কাঁপতে লাগল। রোহিত, আমি একদম ঠিক বলছি। এখন আমাদের বাবুজিও বুড়ো হচ্ছেন। এখন মাঝে মধ্যেই তিনি কাঁচতে থাকেন। কখনো তার জ্বর আসে, তো কখনো এটা ব্যথায়, তো কখনো ওটা। সবকিছু সামলানো আমার পক্ষে সম্ভব নয়। ওকে ক্রমাগত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আর ফালতু খরচ করা, ওর ওষুধের খরচ চালানো, তার উপর ওর সেবা করা, এই সব জিনিসে আমিও বিরক্ত হয়ে গিয়েছি। এখন তোমার মতো আমিও নিজের জীবন সহজ আর সরল বানিয়ে নিই। নেহা এখন শান্ত হয়ে নিজের ভাইয়ের কথা শুনছিল। নেহা, আমি ঠিক করছি না? রোহিতের গলা হঠাৎ কঠোর হয়ে গেল। না ভাইয়া, এমন করো না, আর আমাকে আরও লজ্জিত করো না, এই বলে নেহা হু হু করে কাঁদতে লাগল। কেন? যখন তুমি তোমার শ্বশুরের সাথে এমন করলে তখন তুমি ভুল ছিলে না? বা এমন করার সময় তোমার কি ভুল মনে হয়নি? ওকে নিজের বাড়ি থেকে বের করার সময় তোমার বিবেক কি ডাক দেয়নি? ওর চোখের দিকে তাকিয়ে কি তোমার হৃদয়ে দয়া আসেনি? নেহা মেঝেতে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমি খুব বড় ভুল করেছি।
আমি শুধু নিজের কথা ভেবেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি কত বড় পাপ করছি। আমাকে ক্ষমা করে দাও গৌরব। নেহা যতটা বলছিল তার থেকে বেশি সে কাঁদছিল। গৌরব তার থেকে তাকালো তো দেখল এবার নেহার মুখ অনুশোচনায় ভরে গিয়েছে, তার চোখে পশ্চাত্তাপের জল দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর তার ভাই রোহিত বলল, এখন যখন তোমার নিজের ভুলের উপলব্ধি হয়ে গিয়েছে, তখন আমরা সবাই মিলে বাবুজিকে বৃদ্ধাশ্রম থেকে ফিরিয়ে নিয়ে আসি। রোহিত ঘড়িতে দেখল সন্ধে 7টা বাজছে। চলো জামাইবাবু, এখনই বৃদ্ধাশ্রমে চলি, আর দেরি করে কোনো লাভ নেই। এভাবে রোহিত গৌরবের কাঁধে হাত রেখে বলল, নেহা, তুমি ওদের নিয়ে এসো, আমি আরবের সাথে গাড়িতে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর গৌরব, রোহিত, নেহা আর আরব বৃদ্ধাশ্রমের গেটে পৌঁছল। গৌরবের হৃৎপিণ্ডের ধড়ফড়ানি বেড়ে গিয়েছিল। সেখানে যাওয়ার সাহস তো করেছিল, কিন্তু নিজের বাবুজির সামনাসামনি হওয়ার মতো সাহস তার ভেতরে ছিল না। বৃদ্ধাশ্রমের পরিবেশ উদাসীনতায় ভরা ছিল। চারদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল, কেবল মাঝে মাঝে কাশির আওয়াজ আসছিল। এক কোণে কিছু বৃদ্ধ চুপচাপ বসেছিলেন, তো কেউ কেউ জানলা দিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। কিছু বৃদ্ধ চিন্তায় মগ্ন ছিলেন, তো কেউ কেউ নিজের চোখের জল মুছছিলেন। রোহিত আর নেহার পা ওখানেই থমকে গেল, কারণ ওখানকার পরিবেশে এত নিরাশা ছড়িয়েছিল যে সেই কারণে ওদের দুজনের মনের বোঝা আরও বেড়ে গেল। এমন সময় বৃদ্ধাশ্রমের এক কর্মচারী সামনে এলো। তখন গৌরব বলল, আমি গৌরব, রামেশ্বর বাবুর ছেলে। আপনি কি বলতে পারেন আমার বাবুজি কোথায়? গৌরব একদম নিচু স্বরে ওই বৃদ্ধাশ্রমের কর্মচারীকে জিজ্ঞেস করল। হ্যাঁ স্যার, উনি বারান্দায় বসে আছেন। ওরা যখন বারান্দায় পৌঁছল, তখন একজন বৃদ্ধ কথা বলছিলেন। তার কথাগুলো ওরা শুনতে পেল। সেই বৃদ্ধ লোক অন্য কারো সাথে নয়, রামেশ্বর বাবুর সাথেই কথা বলছিলেন। রামেশ্বর, আমার তো কোনো ছেলে ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। কিন্তু তোমার কথা শুনে তো আমি ধাক্কা খেলাম। তোমার 2টো ছেলে আছে, তবুও তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে আসতে হয়েছে। এমন নির্দয় বৌমা বেরোল তোমার, যে নিজের ঘরের একজন বৃদ্ধকে ঘর ছাড়া করে দিল। তার কথা শুনে গৌরবের খুব কষ্ট হল। সে নেহার দিকে তাকাল। এখন তার চোখে অপরাধ বোধের অনুভূতি ছিল, আর ভয় ছিল। কিন্তু তার থেকেও বেশি আশ্চর্য হওয়ার মতো বিষয় ছিল রামেশ্বর বাবুর প্রতিক্রিয়া। রামেশ্বরবাবু নিজের সাথে কথা বলা সেই বৃদ্ধের দিকে তাকালেন এবং একদম মৃদু স্বরে বললেন, না ভাই, আমার বৌমা এমন নয়। সে খুব ভালো, সে একটু অবুঝ, কিন্তু খারাপ নয়। আমার পূর্ণ বিশ্বাস আছে একদিন না একদিন তার নিজের কর্তব্যের উপলব্ধি হবে আর সে ফিরে আসবে। এই কথা বলার সময় রামেশ্বরবাবুর চোখে জল এসে গেল। রামেশ্বরবাবুর এই কথাগুলো শুনে নেহার গায়ে কাঁটা দিয়ে উঠল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। যে মানুষকে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তিনি একবারের জন্য তাকে খারাপ বলেননি। তার হৃদয় এখন কাঁপছিল। সে তৎক্ষণাৎ এগিয়ে গেল এবং রামেশ্বরবাবুর পায়ে মাথা রেখে হু হু করে কাঁদতে লাগল। বাবুজি, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করেছি। বাবুজি, আমি কত স্বার্থপর ছিলাম। বাবুজি, আমি নিজের সুখের সামনে আপনার দুঃখ দেখতে পাইনি। বাবুজি, আমি বুঝতেই পারিনি যে আপনি আমার বাড়ির ভিত্তি, আর আমি আপনাকেই বাড়ি থেকে বের করে দেওয়ার জেদ ধরে বসেছিলাম। আমাকে ক্ষমা করে দিন বাবুজি। নেহার চোখ থেকে পড়া জল মেঝেতে পড়ছিল। সে ক্রমাগত বলে যাচ্ছিল। গৌরবও এবার নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সেও তার বাবুজির কাছে বসে পড়ল এবং বলল, বাবুজি, আমিও দোষী। আমি আমার স্ত্রীর জেদের কাছে নতি স্বীকার করলাম এবং আপনার অপমান করলাম। এখন আমার নিজের উপর খুব ঘৃণা হচ্ছে। রোহিত এবার রামেশ্বরবাবুর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রইল এবং বলল, আজ থেকে নেহা আপনার বৌমা নয়, বরং আপনার মেয়ে হয়ে থাকবে। আপনার পুরো দেখাশোনা করবে। আমি আপনাকে এই কথা দিচ্ছি। এমন সময় নেহা বলল, বাবুজি, আপনি বাড়ি চলুন, আপনাকে ছাড়া বাড়ি অসম্পূর্ণ। তখন রামেশ্বরবাবুর চোখে জল এসে গেল। তিনি গৌরব আর নেহার মাথায় হাত রাখলেন, তারপর ওদের দুজনকে জড়িয়ে ধরলেন। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সব বৃদ্ধদের চোখ ভিজে গেল। এরপর গৌরব বৃদ্ধাশ্রমের ম্যানেজারের কাছে গিয়ে বলল, স্যার, আমি আবার আমার বাবুজিকে বাড়ি নিয়ে যেতে চাই। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। ম্যানেজার গৌরবের দিকে তাকালেন এবং হাসি মুখে মাথা নেড়ে গৌরবের কথায় সম্মতি দিলেন। তিনি গৌরব আর রামেশ্বরবাবুকে আনুষ্ঠানিকতা পূরণ করার জন্য অফিসে ডেকে নিলেন। রামেশ্বরবাবু চুপচাপ হালকা পায়ে এগিয়ে যেতে থাকলেন, কিন্তু তার মুখে একটা শান্তি ছিল। বাইরে এসে রোহিত নেহার দিকে তাকাল এবং বলল, নেহা, আসল আনন্দ কিসে আছে সেটা কি তুমি এবার বুঝতে পারলে? নেহার নজর রোহিতের উপর ছিল।
কিন্তু তার ভেতরে উত্তর দেওয়ার সাহস ছিল না। এর মধ্যেই রোহিত বলল, নেহা, মা বাবা সবসময় মা বাবাই হন, তা সে নিজের হোক বা শ্বশুরবাড়ির। তাই তাদের মরার আগে কখনো মারতে নেই, কারণ তারাই আমাদের আসল শক্তি। নিজেদের পরিবার থেকে তাদের দূরে সরিয়ে আমরা আমাদের পরিবারের মেরুদণ্ড দুর্বল করি। আমাদের কারণে যদি তাদের চোখে জল আসে, তবে সেই চোখের জলের দাম আমাদের অনেক জন্মে চোকাতে হয়। যদি আমাদের মা বাবা দুঃখী হন, তবে আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমাদের জীবনে কখনো সুখ, শান্তি বা সন্তোষ আসবে না। সুখ, শান্তি আর সন্তোষ কেবল মা বাবার ছত্রছায়াতেই পাওয়া যায়। নেহার হাত পা এখন কাঁপতে শুরু করল। সে রোহিতের হাত ধরল এবং বলল, ভাইয়া, আজ আমার চোখ খুলে গিয়েছে। এরপরে আমার কারণে তোমার মাথা কখনো অপমানে নিচু হবে না। এখন আমি আমার কর্তব্য থেকে কখনো পিছিয়ে আসব না। নেহার গলায় এখন একটা সংকল্প ছিল, নিজের পুরো পরিবারকে সব সময় একসাথে জুড়ে রাখার সংকল্প। এর মধ্যেই গৌরব আর রামেশ্বরবাবু অফিস থেকে বাইরে এলেন। এখন রামেশ্বরবাবুর মুখে জেল্লা আর চোখে আনন্দের জল ছিল। রামেশ্বরবাবু যখন বৃদ্ধাশ্রম থেকে বাইরে এলেন, তখন বৃদ্ধাশ্রমের বাকি বৃদ্ধরাও নিজ নিজ ঘর থেকে বাইরে এলেন। কেউ লাঠি ঠুকঠুক করে এসেছিলেন, তো কেউ দেওয়ালের সাহায্য নিয়ে এসেছিলেন। কিন্তু সবার চোখে একটা অব্যক্ত আশা ছিল। আসলে তাদের ভেতর থেকে আনন্দ হয়েছিল যে তাদের মধ্যেই একজনকে তার ছেলে আর বৌমা ফিরিয়ে নিতে এসেছে। এমনই দিন যেন আমাদের জীবনেও আসে, এই আশাই ছিল তাদের চোখে। এর মধ্যেই গৌরব বলল, বাবুজি চলুন। সে রামেশ্বরবাবুর হাত ধরল। তারপর রামেশ্বরবাবু ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের গেট থেকে গাড়ির দিকে এগোতে লাগলেন। তখন তাদের পেছনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধরা তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এখন সবার মনে একটাই আশা ছিল যে হয়তো এমনই দিন আমাদের জীবনেও আসবে, আমাদের ছেলে বা বৌমা আমাদের এভাবেই হাত ধরে নিয়ে যাবে। এমন সময় লাঠি ঠুকঠুক করতে থাকা একজন বৃদ্ধ একদম নিচু স্বরে বললেন, রামেশ্বর, তুমি তো খুব ভাগ্যবান। আমার বাচ্চারা তো ভুলেই গিয়েছে যে আমি বেঁচে আছি। ওই বৃদ্ধের গলায় এত আবেগ ছিল যে সেখানে উপস্থিত প্রত্যেকের চোখে জল এসে গেল। রামেশ্বরবাবু তৎক্ষণাৎ পেছনে ঘুরে ওই বৃদ্ধকে জড়িয়ে ধরলেন। তারপর সবার থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে বসলেন। কিন্তু এখনও তার নজর ওই বৃদ্ধাশ্রমের গেটে দাঁড়িয়ে থাকা মুখগুলোর ওপর ছিল। ওই মুখগুলো এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। কারো চোখে জল ছিল, তো কারো চোখে আশা ছিল যে তাদের সন্তানরাও ফিরে আসবে। বন্ধুরা, রামেশ্বরবাবুর নিজের ছেলে বৌমার সাথে বাড়ি ফিরে আসা সঠিক ছিল কি ভুল? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই গল্প আপনারা কোথা থেকে দেখছেন, নিজের এবং নিজের শহরের নাম আমাদের লিখে পাঠান। আর যদি গল্প পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে এক নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।